এই যে আমি যেটা আপনাদেরকে বললাম যে এই ইংলিশটা শেখার জন্য স্টুডেন্ট প্রায় 11 বছর সময় ব্যয় করে, তাহলে এখানে এনলাইটনিং কতটুকুন সময় নেয়? এনলাইটনিং এডুকেশন মাত্র 2 বছর সময় নেয় এটার জন্য। আমি আবারও আপনাদেরকে একটু বলতে চাই যে যেখানে স্টুডেন্ট 11 বছর ধরে এই গ্রামারগুলো পিছনে সময় ব্যয় করে এবং মা বাবার 3 লক্ষ টাকার উপরে প্রায় স্পেন্ড হয়, আর বই কেনা বা অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা তো আমি বাদই দিলাম, সেখানে এনলাইটনিং মাত্র 2 বছর নেয়। এবং আমাদের যদি কেউ অনলাইন কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য খুবই সামান্য একটা ফি থাকে, এবং অফলাইন কোর্সে যারা ভর্তি হতে চায় তাদের জন্য সামান্য একটা ফি থাকে। অফলাইন কোর্সের স্টুডেন্টরা মাসে মাত্র 1500 টাকা খরচ করে এই কোর্সটি করতে পারবে, আর অনলাইনের স্টুডেন্টরা মাসে মাত্র 550 টাকা খরচ করে এই কোর্সটি করতে পারবে। তো 2 বছরে খরচটা কেমন হতে পারে? 2 বছরে একটা স্টুডেন্টের 36,000 টাকা খরচ হয় যদি তারা অফলাইনে কোর্স করে। আর কোন স্টুডেন্ট যদি অনলাইনে কোর্স করে তাহলে 2 বছরে তার খরচ হচ্ছে মাত্র 13,200 টাকা। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, কোথায় 3 লক্ষ টাকার উপরে আর কোথায় 13,200 টাকা মাত্র। আসসালামু আলাইকুম। সাধারণত দেখা যায় যে আমি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, এবং এই ভিডিওগুলো অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও থেকে থাকে, আমাদের স্টুডেন্টদের অনেক পারফরমেন্স থেকে থাকে এবং বিভিন্ন লেসনগুলো থাকে। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এই বিষয়গুলো মনে হয় আমাকেই বলা হচ্ছে, হ্যাঁ এই বিষয়গুলো মনে হয় আমার জন্যই প্রয়োজন ছিল। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি কোর্সের বিষয়। সাধারণত দেখা যায় যে অনেক বাবা মা তার সন্তানের জন্য বছরের পর বছর ধরে অনেক টাকা স্পেন্ড করে, তাহলে এখান থেকে আলটিমেট বেনিফিটটা কী পায়? আমরা সেই ধরনের বিষয়গুলো নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোর্সের পরিচিতি। এর পরবর্তীতে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোর্সটি কাদের জন্য। এর পরবর্তী বিষয়টা যেটা থাকছে সেটা হচ্ছে কোর্সটিতে কি কি থাকবে, এবং আরেকটা বিষয় যেখানে ইনক্লুড থাকবে সেটা হচ্ছে ফাইনাল বেনিফিট কী হবে, অর্থাৎ এই কোর্সের ফাইনাল বেনিফিট একটা স্টুডেন্টের জন্য কি হতে পারে। পঞ্চম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা স্টুডেন্টের মা বাবার সময় এবং টাকার ক্ষতি, এটার একটা আনুমানিক একটা হিসাব নিয়ে কথা বলা হবে। সেই সাথে আরও 3টা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা ভিডিওর লাস্টের দিকে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসি কোর্সের পরিচিতি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কোর্সের নাম লিখেছি, যেটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স গ্রামার। এখানে আপনারা লেখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে বেসিক গ্রামারগুলো থাকবে এবং এখানে অ্যাডভান্স গ্রামারগুলো থাকবে। এর সাথে আপনারা আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আমি একটা লোগো এখানে আঁকায় রেখেছি, সেটা হচ্ছে 2টা হাত দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনারা কয়েকটা কলাম দেখতে পাচ্ছেন, বইয়ের সিম্বল দেখতে পাচ্ছেন, ব্রেন দেখতে পাচ্ছেন, এবং একটা জিমে গেলে আপনারা হয়তো দেখতে পারেন বারবেল, এটা একটা ছবি দেখতে পাচ্ছেন। আমি এটা নিয়ে আরেকটু ইন ডিটেল আপনাদের সাথে কথা বলবো। এই হাতের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে এটা এনলাইটনিং এডুকেশন। আর এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্টদের লেভেল এখনও আসেনি, সেই লেভেলের প্রথম অংশ যেটা আমরা বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্সে করাবো, সেটা হচ্ছে আমরা এই কোর্সটাকে টোটাল 4 ভাগে ভাগ করেছি। আপনারা 4টা কলাম দেখতে পাচ্ছেন। প্রথম কলামটা আমরা বেসিক গ্রামার, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কলামের অর্থ বোঝাতে যাচ্ছি যে আমরা অ্যাডভান্স গ্রামার নিয়ে আলোচনা করব। তৃতীয় কলামের মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে এখানে আমরা স্টুডেন্টদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, যাদের সন্তান বিভিন্ন স্কুলগুলোতে পড়ে বা আপনারা যারা পড়াশোনা করে এসছেন, না বুঝে আমাদেরকে কিন্তু অনেক কিছু মুখস্থ করতে হয়। যখন আমরা স্কুল কলেজে পড়েছি বা আমাদের সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে, না বুঝে অনেক কিছু মুখস্থ করতে হয়। তৃতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এবং চতুর্থ যে বিষয়টা সেটা খুবই আউটস্ট্যান্ডিং, যেটা আমাদের বাংলাদেশে আমি মনে করি এবং আমার দেখা মতো একদম প্রথম। ছোট ছোট মানুষ কখনো ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশের কোশ্চেন সলভ করেছে কিনা আপনাদের জানা আছে কিনা আমি জানি না,
বিসিএস এর কোশ্চেন্সগুলা এটা সলভ করতে পারে কিনা এটাও আমি দেখিনি কখনো। সো চতুর্থ যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশ এবং বিসিএস ইংলিশে কী কী বিষয়গুলো থাকবে, এগুলোকে খুব সহজে কীভাবে সলভ করতে হয় সেটার লেসনগুলো। আপনারা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এখানে ব্রেনের একটা ছবি দেওয়া হয়েছে এবং এই ব্রেনের উপরে হাত দিয়ে একটা বারবেল ধরে রাখা হয়েছে। এর মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে এই কোর্সের মধ্যে স্টুডেন্টদের ব্রেনকে এমনভাবে এক্সারসাইজ করানো হবে যাতে করে তার ইংলিশের একদম প্রপার স্ট্রেংথ তৈরি হয়। তো এই ছিল বেসিক টু অ্যাডভান্স গ্রামারের একটা পরিচিতি, যে কোর্সের ব্যাপারে আমি কথা বলতে যাচ্ছিলাম। আমার এখনকার বিষয়টা হচ্ছে যে কোর্সটি কাদের জন্য। হ্যাঁ, এই কোর্সটি হচ্ছে ওই স্টুডেন্টদের জন্য যারা ক্লাস 6-এ পড়ে বা ওই স্টুডেন্টের জন্য যারা ইন্টারমিডিয়েটে পড়ে, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টরা চাইলে এই কোর্সটি করতে পারে। এই কোর্সটি আমরা বিশেষভাবে আরও ডিজাইন করেছি যারা হচ্ছে নতুন বিভিন্ন স্কুল কলেজে ইংলিশ টিচার হিসেবে ঢুকেছে, কিন্তু তাদের ইংলিশ স্কিলকে আরও বেশি ইমপ্রুভ করতে চায়, তাদের জন্য চাইলে এই কোর্সটা সে করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্সটিতে কি কি থাকছে, আমার তৃতীয় যে বিষয়টা ছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি এখানে লিখে রেখেছি গ্রামার্স হুইচ উইল বি ডিসকাসড, যে গ্রামারগুলো এখানে ডিসকাস করা হবে। তো একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব। আমি বলেছিলাম এখানে প্রথমে আমি লেটার দিয়ে স্টার্ট করবো, যেটা নাম্বার 1 গ্রামার থাকছে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যালফাবেট। থার্ড যেটা সেটা হচ্ছে ওয়ার্ডের আলোচনা থাকবে। ফোর্থ যেটা সেটা হচ্ছে সিলেবাল থাকবে। এখন অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে, লেটারের আলোচনায় এত সহজ বিষয় দিয়ে কেন শুরু করবে? হ্যাঁ, একটা কথা হয়তো আপনারা শুনে থাকবেন, গোড়ায় গণ্ডগোল। হ্যাঁ, আমাদের দেশে লেটারের উচ্চারণ বা এই ধরনের বিষয়ে প্রথম থেকেই গলত থাকার কারণে আমাদের দেশের স্টুডেন্টরা অনেক ভুল উচ্চারণ করে। তো আমরা প্রথমে লেটার থেকে শুরু করব এবং এটা আস্তে আস্তে বিভিন্ন গ্রামারে আমরা আলোচনা করব। তো প্রথম যে 4টা ছিল সেটা হচ্ছে লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড সিলেবল। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে 5 নম্বরে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে নাম্বারের আলোচনা থাকবে। এরপরে 6 নম্বরে জেন্ডারের আলোচনা থাকবে। 7 নম্বরে পার্সনের আলোচনা থাকবে। 8 নম্বর যেটা সেটা হচ্ছে সেন্টেন্সের আলোচনা থাকবে। আপনারা 9 নম্বর যে গ্রামারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের আলোচনা থাকবে। খুবই বেশি গুরুত্বপূর্ণ একটি আলোচনা পার্টস অফ স্পিচ, যেটা একদম স্কুল থেকে শুরু করে একদম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় পার্টস অফ স্পিচের অনেক বেশি ব্যবহার থাকে। এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেন্সের আলোচনা থাকবে। আমাদের দেশে স্টুডেন্টরা অনেক এলোমেলোভাবে টেন্স শিখে থাকে, কিন্তু এটা অনেক বেশি ইফেক্টিভলি শেখানো হবে। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জ। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন 2025-এ সরকার কর্তৃক যে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে সেখানে ক্লাস 6 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত টেন্সের বিভিন্ন ব্যবহার আছে এবং ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ভয়েস চেঞ্জের ব্যবহার আছে। তো আমরা স্টুডেন্টদেরকে এই কোর্সের মাধ্যমে এটাই বোঝাবো যে দেখো, ভয়েস চেঞ্জের জন্য ক্লাস 7 আলাদা, ক্লাস 12 আলাদা, এটা আসলে না। ভয়েস চেঞ্জ মানে ভয়েস চেঞ্জ, অর্থাৎ তুমি যে ক্লাসেরই হোক না কেন সেটা সলভ করতে পারবা, এবং সেটা কিভাবে দেখানো হয় সেটা আমরা এই ক্লাসগুলোতে দেখিয়ে থাকি। পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি, এবং 13 নম্বর যে গ্রামারটা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি। অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি বা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই ধরনের যে গ্রামারটা এটা ক্লাস 6 থেকে শুরু করে স্টুডেন্ট একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত পাবে। এবং আগের যে একটা গ্রামার দেখেছিলেন আপনারা, আমি আবারও সেখানে নিয়ে আসতেছি। ডিগ্রি স্টুডেন্ট ক্লাস 8 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত পাবে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বিসিএস এতে এগুলো থাকবে। পাশাপাশি যেটা আমি বলছিলাম 14 নম্বর যে গ্রামারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ গ্রামারটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে গিয়ে পাবে। 15 নম্বর যে গ্রামারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এবং এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গ্রামারটা ক্লাস 9-10-এ থাকবে, ইন্টারমিডিয়েটে থাকবে, এবং পরবর্তীতে বিসিএস বা জব এক্সাম হোক বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক সেখানেও এটা থাকে। 16 নম্বর যে গ্রামারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কানেক্টরস, যেটা ক্লাস 9 থেকে স্টার্ট হয়, 9-10-এ আছে এবং ইন্টারমিডিয়েটে আছে। 17 নম্বর যে গ্রামারটা, এখানে লেখা আছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন গ্রামারটা সাধারণত ক্লাস 9-10-এ থাকে, এবং ন্যারেশনের ক্ষেত্রেও ট্যাগ কোশ্চেনের অনেক ব্যবহার থাকে। এবং 18 নম্বর যেটা দেখতে পাচ্ছেন আর্টিকেল, যেটা একদম ছোটোবেলা থেকে স্টুডেন্ট পড়ে,
এবং আর্টিকেলের অনেক ভুল ধারণা, ভুল আলোচনা আমাদের বাংলাদেশে প্রচলিত। সেই আর্টিকেলের ভুল ধারণা এবং ভুল আলোচনাগুলা কিভাবে পারফেক্টলি করতে হয়, কিভাবে একটা স্টুডেন্ট আর্টিকেলে খুব ভালো করতে পারে এবং যে ভুল আলোচনাগুলো আছে সেখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারে, সেটা নিয়ে এই আর্টিকেলের চ্যাপ্টারে বিশেষভাবে আলোচনা করা হবে। 19 নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রেপোজিশন। এটাও বিভিন্ন ক্লাসে ইনক্লুডেড, ইভেন ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা আছে। 20 নম্বর যে গ্রামারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স একদম ক্লাস 9-10-এ, আগে ক্লাস 8-এ ছিল, এবার নেই। 9-10-এ সাফিক্স প্রিফিক্স এই গ্রামারটা স্টুডেন্টরা পেয়ে যাবে। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 21 নম্বর গ্রামার। এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন, যেটা একদম ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে। এবং 22 নম্বর যে গ্রামারটা দেখতে পাচ্ছেন সিনোনিম অ্যান্টোনিম, এবং সিনোনিম অ্যান্টোনিম একসময় ইন্টারমিডিয়েটে ছিল 2024 পর্যন্ত, এবং 2025 থেকে ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পুরো জায়গাতে সিনোনিম অ্যান্টোনিমের ব্যবহার আছে। এবং বিশেষ আরেকটা যে বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে স্টুডেন্ট যখন বিদেশে পড়াশোনার জন্য আইএলস পরীক্ষা দেয়, এই আইএলস পরীক্ষাতে সিনোনিম অ্যান্টোনিমের প্রয়োজনীয়তা অনেক বেশি, এবং যারা ইউনিভার্সিটিতে বা বিসিএস পরীক্ষার জন্য যায় তাদেরও সিনোনিম অ্যান্টোনিমের ব্যবহারটা অনেক বেশি জানতে হয়। তো আমরা এই কোর্সের মধ্যে এই লেসনটা নিয়েও অনেক বেশি ইনডেপথ আলোচনা করবো ইনশাআল্লাহ। 23 নম্বর যে গ্রামারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স গ্রামারটা সাধারণত স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পেয়ে থাকে। 24 নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তো অবশ্যই ক্লাস 7 থেকে থাকবে, ক্লাস 7-এ ন্যারেশনের আলোচনা থাকবে, 8-এ থাকবে, 9-10-এ ইন্টারমিডিয়েট পর্যন্ত ন্যারেশনের আলোচনা আছে। এবং এরপরে যেটা 25 নম্বর যে গ্রামারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনফিনিটিভ। 26 নম্বর হচ্ছে জিরান্ড, 27 নম্বর হচ্ছে পার্টিসিপল। আমি এই তিনটা নিয়ে একটু কথা বলি। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের একটি গ্রামার, যেটা স্কুল থেকে শেখানো উচিত। কিন্তু আমি আমার লাইফে হাজার হাজার স্টুডেন্ট লাইভ পড়ানোর মাধ্যমে অনেক সময় দেখেছি যে স্কুলে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপলের প্রপার কোনো ডিসকাশন করা হয় না। তো পরবর্তীতে আমরা যখন ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল ডিসকাশনগুলো করি তখন ইংলিশের গ্রামারগুলো স্টুডেন্টদের কাছে আরও বেশি ইজি হয়ে যায়। তারপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন 28 নম্বর গ্রামার। 28 নম্বরে আমরা মডিফায়ার্স দিয়ে রেখেছি। মডিফায়ার গ্রামারটা স্টুডেন্টরা ইন্টারমিডিয়েটে পাবে, এবং মডিফায়ার অনেক ইম্পর্ট্যান্ট একটা গ্রামার, এর মাধ্যমে অনেক ভালো ভালো সেন্টেন্স লেখাও পসিবল। 9 নম্বর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 29 নম্বর গ্রামার, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সটা স্টুডেন্টরা ক্লাস 9-10-এ পাবে এবং ইন্টারমিডিয়েটে পাবে এটা ইনশাআল্লাহ। এবং 30 নম্বর যে গ্রামারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, আপনাদের কারো যদি পরিচিত কেউ ক্লাস 6-এ পড়ে থাকে বা ইন্টারমিডিয়েটে পড়ে থাকে, আপনি যদি টিচার হয়ে থাকেন তো আপনিও এই বিষয়টা ফিল করতে পারবেন যে ক্লাস 6 থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত এই যে গ্রামার, রাইট ফর্ম অফ ভার্ব, এটা খুব প্রত্যেকটা ক্লাসে ইনক্লুডেড। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশের সন্তানরা কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব 7 বছর 6 বছর ধরে পড়ে, কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব থেকে অনেক বেশি বেনিফিটেড হতে পারে বিষয়টা এরকম দেখা যায় না। তো রাইট ফর্ম অফ ভার্ব মাত্র একবার আলোচনা করলেই চলে। তো এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে স্টুডেন্ট অনেক সময় স্পেন্ড করে, কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্বে অনেক ভালো করার জন্য যে প্রি ডিসকাশনগুলো, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব করানোর আগে যে বিষয়গুলো স্টুডেন্টদের স্কিল্ড হওয়া দরকার, সেই বিষয়গুলোতে স্কিল্ড না হওয়ার কারণে স্টুডেন্ট দীর্ঘ 7 বছর ধরে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্বগুলো পড়তে থাকে। এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা 32 নম্বর গ্রামার যেটা করাবো সেটা হচ্ছে প্যারালেলিজম। অনেকে এইটার নাম হয়তো বা শুনেনি, কিন্তু যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে তখন স্টুডেন্টরা এটা শুনে থাকে, বিসিএস এর এক্সাম আসে তখন এটা শুনে। প্যারালেলিজম খুবই সহজ একটা গ্রামার, এবং এটাও আমরা এই কোর্সের মধ্যে করাবো ইনশাআল্লাহ। 33 নম্বর যে গ্রামারটা সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। 34 নম্বরটা হচ্ছে ডিটারমিনার। 35 হচ্ছে কোয়ান্টিফায়ার। এই তিনটা গ্রামারও ইন্টারমিডিয়েটে মডিফায়ার ভালো করার জন্য এই তিনটা গ্রামারের প্রয়োজনীয়তা অনেক বেশি, এবং খুব বেশি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং বিসিএসে এটার উপরে কোশ্চেন থাকে। 36 নম্বর যেটা, এটা হচ্ছে অনেক স্টুডেন্ট হয়তো বা শুনেনি, সেটা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ ইউনিভার্সিটি বা বিসিএস বা জব এক্সামের জন্য। এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 37 নম্বর রিডান্ডেন্সি। অনেক স্টুডেন্টরা হয়তো এটা সম্পর্কেও অবগত না। রিডান্ডেন্সি গ্রামারটা অনেক বেশি সহজ,
এবং 38 নম্বর যেটা থাকছে পিন পয়েন্ট ইরর। 39 নম্বরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আইডেন্টিফাইং দ্য মিসিং ওয়ার্ড। অনেক সময় স্টুডেন্টরা একটা সেন্টেন্স থাকলে বুঝতে পারে না যে এখানে কোনো ওয়ার্ড মিসিং আছে কিনা। তো ইংলিশে প্রপারলি স্কিল্ড করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এবং বিসিএস এর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। 40 নম্বর যেটা, 40 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমি যে গ্রামারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন, এবং 41 নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 42 নম্বর হচ্ছে ট্রান্সলেশন। আমাদের দেশে স্টুডেন্টরা না বুঝে ছোটোবেলা থেকে অনেক ধরনের ট্রান্সলেশন মুখস্থ করে থাকে, যেটা আপনারা যারা ভিডিওটি কন্টিনিউ দেখছেন তারা হয়তো বা আপনারাও এটার ভুক্তভোগী। আমিও ছোটোবেলায় এর ভুক্তভোগী ছিলাম যে ট্রান্সলেশন আমাদেরকে না বুঝে মুখস্থ করতে হতো। কিন্তু আমি এখানে দেখাবো যে ট্রান্সলেশন আসলে মুখস্থ করার জিনিস না, এটা কিভাবে নিজে থেকে লাখো সেন্টেন্স বানানো যায়। হ্যাঁ, আমি আবারও বলছি, কিভাবে লাখো লাখো সেন্টেন্স বানানো যায় এটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখাবো। আর এটা একেবারেই সম্ভব, এবং আমরা আমাদের শত শত স্টুডেন্ট দিয়ে এটা প্রুফ করেছি। ট্রান্সলেশন খুবই সহজ একটা বিষয়। এরপরে 43 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যানালজি। যারা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ট্রাই করেছে বা ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস এর জন্য ট্রাই করেছে, তারা এটার সাথে খুবই ভালোভাবে পরিচিত। 44 নম্বর যেটা, সেটা হচ্ছে মিসসেলেনিয়াস। এটা আরেক ধরনের গ্রামার, মানে আরেক ধরনের চ্যাপ্টার, সেটা নিয়েও ইনশাল্লাহ আমরা এই কোর্সের মধ্যে ডিসকাস করব। তো এই 44টা বিষয় নিয়ে সাধারণত আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামারটা সাজানো। কিন্তু আমি 2025 সালে স্টুডেন্ট যারা আমাদের এখানে অনলাইন বা অফলাইন কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছে বেসিক টু অ্যাডভান্স গ্রামারে, তাদের জন্য আমরা আরও কিছু বিষয় একদমই ফ্রি করে রেখেছি, এবং এই বিষয়গুলো খুবই প্রয়োজনীয় এবং খুবই আউটস্ট্যান্ডিং। আমি ভিডিওর এই অংশে এখন আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি সাম এক্সট্রা ফ্যাসিলিটিস, অর্থাৎ কিছু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি যেটা আমরা স্টুডেন্টদেরকে দিব। এই যে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইংলিশ লিটারেচার। এইচএসসি পরে যখন স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, দেশে হোক বা দেশের বাইরে হোক, তখন তারা কেউ যদি ইংলিশে পড়তে চায়, হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে অথবা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করে। তো আমরা এখানে ইংলিশ লিটারেচারের একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে স্টুডেন্টরা ইন ফিউচার ইংলিশ লিটারেচারটা কেন নিবে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কেন নিবে এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারে, এবং এটার জন্য অনেক ভিন্ন ভিন্ন লেসনগুলো আমরা আলোচনা করব। এরপরে যে বিষয়টা 46 নাম্বার, সেটা হচ্ছে ভোকাবুলারি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমাদের সবার জানা যে ভোকাবুলারি যদি একটা স্টুডেন্টের প্রপারলি না জানা থাকে, তাহলে ইংলিশ ব্যবহারের ক্ষেত্রে বা যে কোনো ভাষা ব্যবহারের ক্ষেত্রে ভোকাবুলারির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সো আমরা এখানে 5000 ভোকাবুলারি স্টুডেন্টদেরকে কিভাবে খুব ব্রেনে প্রপারলি সেট আপ করতে হয় সেটা নিয়ে কাজ করব। এবং 47 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে সেই কাঙ্ক্ষিত বিষয়টা যেটা স্টুডেন্টদের স্বপ্ন থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আপনাদের ইতিমধ্যে জানা থাকবে যে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টগুলো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ইংলিশে খারাপ রেজাল্ট করা। আর এই ইংলিশে খারাপ রেজাল্ট করার কারণেই স্টুডেন্টগুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় না, যদিও তাদের স্বপ্ন থাকে। এবং ইংলিশের খুবই ন্যূনতম একটা যোগ্যতা প্রয়োজন হয় ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। তো আমি এখানে আমাদের যে লেসনগুলো আছে সেই লেসনের ধারাবাহিকভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চলে আসবে, এবং এই লেসনের মধ্যে আমরা আরও যে বিষয়গুলো শেখাচ্ছি, ক্লাস 6-এ যে গ্রামারগুলো আছে কিভাবে সলভ করতে হয়, 7-এর গ্রামারগুলো কিভাবে সলভ করতে হয়, 8, 9, 10 ইন্টারমিডিয়েটের গ্রামারগুলো কিভাবে সলভ করতে হয়, পুরো বিষয়টা থাকছে। পাশাপাশি এই গ্রামারগুলো কিভাবে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে সেটা নিয়ে আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটা লিখেছি জেনারেল। এই জেনারেল লেখার কারণ হচ্ছে যে অনেকে ফিজিক্সে পড়ার ইচ্ছে থাকে, কেমিস্ট্রিতে পড়ার ইচ্ছে থাকে, বায়োলজিতে পড়ার ইচ্ছে থাকে, কারো কারো ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছে থাকে। তো আমি এই জন্য জেনারেল লিখে রেখেছি। আর আরেকটা বিষয় লিখেছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সেটা হতে পারে বুয়েট, বুটেক্স বা রুয়েট, কুয়েট, চুয়েট, এই ধরনের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে আমাদের বাংলাদেশে। এবং লাস্ট আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মেডিকেল। অনেক স্টুডেন্টের মেডিকেলে পড়ার ইচ্ছে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ইংলিশে খারাপ করার কারণে তারা মেডিকেল অ্যাডমিশন থেকেও ছিটকে যায়। সো আমরা এই 47 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যে ইংলিশটা প্রয়োজন সেটা নিয়ে
এখানে আলোচনা করব। এরপরে 48 নম্বর যে বিষয়টা, সেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম এবং ভিডিওর মাঝে মাঝে আমি বারে বারে বলেছি বিসিএস এক্সামের কথা। তো আমাদের এই কোর্সের মধ্যে বিসিএস এক্সামে একজন স্টুডেন্ট কিভাবে এই ইংলিশগুলোকে সলভ করবে, কোশ্চেনগুলো কেমন হয় এবং কিভাবে খুব সহজে সলভ করতে হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা থাকবে। এরপরে যেটা, সেটা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিসের মধ্যে আরেকটা বিষয় আমরা রেখেছি ফ্রি হ্যান্ড রাইটিং। আমি কিছুক্ষণ আগে হয়তো আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতেই যে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণত দেখা যায় স্টুডেন্টরা ফর্মাল ইনফর্মাল লেটার রাইটিং বা প্যারাগ্রাফ কম্পোজিশন, যেটাকে আমরা এসে বলে থাকি, এগুলা না বুঝে অনেক সময় মুখস্থ করে এবং মুখস্থ করতে করতে দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে সে এটা ভুলে যায় অনেকাংশ। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি এবং ছোটোবেলায় আমার সাথেও এটা হয়েছে যে আমি যখন বা আমাদের স্টুডেন্ট মানে বাংলাদেশে যারা, তাদের বিষয়টা আমি খুব ক্লোজলি অবজার্ভ করেছি যে একটা প্যারাগ্রাফ বা একটা এসে মুখস্থ করেছে, 7 দিন পরে রিভিশন করতে গেলে এর 5-6 লাইন বা অনেকাংশ সে ভুলে যায়। তো এটা কেন ভুলে যায়, এই সবগুলো বিষয় নিয়ে এখানে আমাদের কোর্সের মধ্যে আলোচনা করা হয় এবং কিভাবে একটা স্টুডেন্ট ব্রেন স্টর্ম করে তার ব্রেনকে অনেক স্ট্রং করবে, মুখস্থ ছাড়া যাতে নিজের যোগ্যতা লেখা যায় সেই কোয়ালিটিগুলো কিভাবে ইমপ্রুভ করবে, সেই প্রত্যেকটা বিষয় আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে আলোচনা করি। এবং এই ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের মধ্যে আমরা যে যে বিষয়গুলো রেখেছি সেটা হচ্ছে প্রথমটা ফর্মাল ইনফর্মাল লেটার রাইটিং, যেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টের জন্য প্রয়োজন। এরপরে যেটা আমরা লিখেছি ইমেইল অ্যান্ড অ্যাপ্লিকেশন রাইটিং। এরপরে যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কম্পোজিশন বা যেটা আমরা এসে রাইটিং বলি। আর 21 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, 53 নম্বর যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং। যারা ক্লাস 9-10-এ পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের জন্য গ্রাফ অ্যান্ড চার্ট খুবই গুরুত্বপূর্ণ একটি রাইটিং পার্ট। এবং যারা বিদেশে পড়াশোনার জন্য ইন ফিউচার IELTS পরীক্ষা দিতে চায়, আইএলস পরীক্ষার টাস্ক 1-এর মধ্যে গ্রাফ অ্যান্ড চার্ট এটা ইনক্লুডেড। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা ইন ডেপথ আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে ডায়ালগ রাইটিং। স্টুডেন্টরা অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের সাথে কথা বলা যেটা, সেটা অনেক সময় তারা মুখস্থ করে এবং এটা মুখস্থ করে করে তারা লেখে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো, সেটা যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, সেটা হচ্ছে পুরোটাই আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড থাকছে। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম আপনাদের সাথে, ফাইনাল বেনিফিটটা কি। ফাইনাল বেনিফিটটা আলোচনা করার আগে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই যে একটা স্টুডেন্টের প্যারেন্টের এই যে দীর্ঘ সময়, অর্থাৎ ক্লাস 6 থেকে শুরু করে একদম BCS পর্যন্ত ইংলিশের পিছনে কত সময় ব্যয় হয় এবং কত টাকা ব্যয় হয়। আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিলে আপনি বেশি ক্লিয়ার হয়ে যাবেন, কারণ আমার সাথে ওই ঘটনাগুলো ঘটেছে। আমার বাবা মার অনেক সময় নষ্ট হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে ইংলিশ শেখানোর পিছনে। কিন্তু এটা যে আসলে অনেক সহজেই অনেকভাবে করা যায়, সেটা আসলে আমাদের কখনো আইডিয়াও ছিল না যখন আমরা ছোটোবেলায় পড়াশোনা করতাম। তো সাধারণত আমি যেটা বলেছি যে এটার জন্য যে সময়টা প্রয়োজন হয়, সময়টা হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি হিসাব করলে দেখবেন এখানে 7 বছর হয় প্রায়। এই 7 বছর ধরে স্টুডেন্টরা আমি যে গ্রামারগুলো দেখালাম এর 3 ভাগের 1 ভাগ শিখে বা অর্ধেক শিখে, আমি এটা বলতে পারি। এবং এখান থেকে যে টাকাটা স্পেন্ড হয়, আমি নর্মালি যদি হিসাব করি সেই ক্ষেত্রে দেখা যায় যে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা মা বাবার এই সন্তানের ইংলিশ শেখানোর জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়। আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যখন যায় তখন তার অ্যাডমিশন টেস্টের জন্য প্রায় 25,000 টাকা একটা কোর্স ফি দিতে হয়। BCS এর জন্য যখন যায় তখন তাকে আবারও 20 থেকে 25,000 টাকা তাকে স্পেন্ড করতে হয়। আইএলসে যখন তার বেসিক ইমপ্রুভমেন্ট সহ আইএলসের জন্য সে প্রস্তুতি নেয়, তার ওই সময় প্রায় 30,000 টাকা খরচ হয়। এই টোটাল যদি আমরা মোর অর লেস হিসাব করি, দেখা যায় যে একটা প্যারেন্টের প্রায় 3 লক্ষ টাকার উপরে এই শুধুমাত্র ইংলিশের সামান্য কয়েকটা বিষয় শেখার জন্য একটা প্যারেন্টসের এই সময়টা ব্যয় হয় এবং এই পরিমাণ টাকা ব্যয় হয়। সময়টা হিসাব করলে প্রায় আমি হিসাব করেছি প্রায় 11 বছর সময় এখানে স্পেন্ড হয়। আর এই 11 বছর পরেও দেখা যায় যে
এমন কোনো স্কিল তারা অর্জন করতে পারে না যেটার মাধ্যমে তারা ইউনিভার্সিটির জন্য তাদের অ্যাডমিশনটা অনেক সহজ হয়, বিসিএস পরীক্ষাতে ইংলিশটাতে খুব ভালো করতে পারে। এই বিষয়গুলো সাধারণত খুব কম দেখা যায়। তো আলটিমেটলি যে ফলাফলটা হয় যে পরিশ্রম এবং টাকার পরিমাণের থেকে তার বেনিফিটের পরিমাণটা অনেক বেশি কম হয়। তো আমাদের কোর্সের ফাইনাল বেনিফিটটা আসলে কি? আমি এটা বলবো যে কোনো স্টুডেন্ট যদি আমার কথাগুলোকে মেনে মেনে ক্লাসগুলো করতে পারে, তাহলে আমাদের অনেক এক্সাম্পল আছে আমাদের প্রতিষ্ঠানে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেহজাবিন একটা মেয়ে, মৌ, ইতি, নাফি, শেফা, তারপর হচ্ছে মিম, মিহির, রাফা, সারা, সিথি, অর্পা, জান্নাত, আলিফ, সামি সহ আরও অনেক স্টুডেন্টদের মতো তারাও এই যে ওরা এই কোর্সের স্টুডেন্ট ছিল, আমরা ওদের উপর এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করেছি প্রপারলি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে এই স্টুডেন্টগুলো এখন বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করতে পারে। এই স্টুডেন্টগুলো এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করতে পারে। যখনই পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট হয় তখনই আমরা সেই কোশ্চেনগুলো তাদেরকে দিয়ে সলভ করাই। আলহামদুলিল্লাহ, দেখা যায় যে তাদের প্রায় 90% আনসারগুলো কারেক্ট হয়। তো এটা কেন? এটা হচ্ছে আমাদের এই কোর্সের বেনিফিট। তো আমি যেটা বলছিলাম, ফাইনাল বেনিফিটটা হচ্ছে এটাই যে আপনি আপনার সন্তান বা আপনার পরিচিত কেউ যদি এই কোর্সের স্টুডেন্ট হয়, আমাদের কথাগুলোকে মেনে মেনে পড়াশোনা করে, তাহলে দেখা যাবে যে অল্প সময়ে অনেক বেশি কিছু অর্জন করা সম্ভব। এরপরে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমি কেন এত কনফিডেন্টলি কথা বলি, আর এত কনফিডেন্টলি কথা বলার সাহসটা কিভাবে পাই আমি? এই কনফিডেন্টলি কথা বলার সাহস শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে সততা। আরেকটা হচ্ছে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ সত্য কথাগুলো বলার, সত্য বিষয়গুলোকে প্যারেন্টসদের সামনে তুলে ধরার। আরেকটা যে বিষয়টা, আমি আমার ইনকামের ক্ষেত্রে সাধারণত আল্লাহ তাআলার ভয়কে অনেক বেশি অবলম্বন করি। আমাদের এখানে যে স্টুডেন্টগুলো অনলাইন বা অফলাইন উভয় ব্যাচে ভর্তি হয়, তাদের প্রত্যেকটা টাকার আমি হক আদায় করে পড়ানোর চেষ্টা করি। এবং সর্বোপরি যে বিষয়টা, আমাদের টিচারদেরকে আমি প্রপারলি ট্রেনিং করি। আর আমাদের টিচারদেরকে প্রপারলি ট্রেনিং করার দ্বারায় তারা একদম প্রপারলি স্টুডেন্টকে অনেক বেটার সার্ভিসগুলো দিতে পারে। তো এই যে আমি যেটা আপনাদেরকে বললাম যে এই ইংলিশটা শেখার জন্য স্টুডেন্ট প্রায় 11 বছর সময় ব্যয় করে, তাহলে এখানে এনলাইটনিং কতটুকুন সময় নেয়? এনলাইটনিং এডুকেশন মাত্র 2 বছর সময় নেয় এটার জন্য। আমি আবারও আপনাদেরকে একটু বলতে চাই যে যেখানে স্টুডেন্ট 11 বছর ধরে এই গ্রামারগুলো পিছনে সময় ব্যয় করে এবং মা বাবার 3 লক্ষ টাকার উপরে প্রায় স্পেন্ড হয়, আর বই কেনা বা অন্যান্য আনুষঙ্গিক খরচের কথা তো আমি বাদই দিলাম, সেখানে এনলাইটনিং মাত্র 2 বছর নেয়। এবং আমাদের যদি কেউ অনলাইন কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য খুবই সামান্য একটা ফি থাকে, এবং অফলাইন কোর্সে যারা ভর্তি হতে চায় তাদের জন্য সামান্য একটা ফি থাকে। অফলাইন কোর্সের স্টুডেন্টরা মাসে মাত্র 1500 টাকা খরচ করে এই কোর্সটি করতে পারবে, আর অনলাইনের স্টুডেন্টরা মাসে মাত্র 550 টাকা খরচ করে এই কোর্সটি করতে পারবে। তো 2 বছরে খরচটা কেমন হতে পারে? 2 বছরে একটা স্টুডেন্টের 36,000 টাকা খরচ হয় যদি তারা অফলাইনে কোর্স করে। আর কোন স্টুডেন্ট যদি অনলাইনে কোর্স করে তাহলে 2 বছরে তার খরচ হচ্ছে মাত্র 13,200 টাকা। আমি আপনাদেরকে আবারও বলতে চাই, কোথায় 3 লক্ষ টাকার উপরে আর কোথায় 13,200 টাকা মাত্র। সো আমি এতগুলো কথা বললাম, আপনাদের কাছে মনে হতে পারে যে কথাগুলো চটকদার বা আমাদের কোর্স বিক্রি করার জন্য আমি এই কথাগুলো বলছি। হ্যাঁ, আদৌ বিষয়টা এরকম না। আমাদের কোর্স বিক্রি করার জন্য শুধু আমি এই কথাটা বলছি না, আমি এই কথাটা এই জন্য বলছি যেখানে আপনার সন্তান প্রায় 11 বছর ব্যয় করে যেটা পাচ্ছে না, আমি হাজার হাজার ঘন্টা গবেষণা করার পর, হাজার হাজার লেসন্স পড়ার পর, শত শত ঘন্টা আমি আলাদা বসে অ্যানালাইজ করার পর এই কোর্সটা ডিজাইন করেছি, যেখানে শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বের একটা চ্যাপ্টারে স্টুডেন্ট 7 বছর সময় দেওয়ার পরেও প্রপারলি স্কিলড হতে পারে না, সেখানে 11 বছরের বিষয়গুলোকে কিভাবে 2 বছরে নিয়ে আসা যায় এটা আমি প্রুফ করে তারপরে আমি আপনাদের সামনে ভিডিও করতে বসেছি। এটা প্রুফ করার পরে আমি স্টুডেন্টের উপরে এটা প্রয়োগ করে, এটা প্রুফ করে তারপরে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমি একটা বিষয় আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে যে এই কোর্সে আপনি বা আপনার সন্তান যেই হোক না, বা আপনার পরিচিত কেউ যেই ভর্তি হোক না কেন, আমি এইখানে একটা ক্ষতিপূরণ আপনাকে দিতে পারবো যদি আমার কথাগুলোকে মেনে
কোনো স্টুডেন্ট ভালোভাবে পড়েছে, প্র্যাকটিস করেছে, কিন্তু আমি যে কথাটা আজকে বলছি সেই প্রপার বেনিফিট পাইনি, আমি পুরো কোর্স ফি আপনাকে রিটার্ন করে দিব। হ্যাঁ, আমি আবারও বলছি, পুরো কোর্স ফি রিটার্ন করে দিব। হ্যাঁ, আমি আপনার সময়কে রিটার্ন করতে পারবো না, এটার জন্য আমি করজোড়ে মাফ চেয়ে নিব আপনার কাছে, কিন্তু আমি কোর্স ফি রিটার্ন করে দিতে পারবো। এখন আমি ফাইনালি এই কথাটাই আপনাদের সাথে বলে আমার কথাটা শেষ করতে চাই যে আমি এই জন্যই শিক্ষা ব্যবস্থাতে নেমেছি, এই জন্য ইংলিশ শিক্ষাতে নেমেছি, যাতে করে যেই প্রবলেমটা ক্রিয়েট হয়ে আছে, যেখানে অনেক স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করার পরে ইংলিশের যে প্রপার বেনিফিটটা প্রয়োজন সেই বেনিফিটটা কেন পাচ্ছে না, সেটার বিরুদ্ধে একা যুদ্ধ করার জন্য আমি এই এডুকেশন সিস্টেমে নেমেছি। তো আমি আপনাদেরকে খুবই বেশি রিকোয়েস্ট করব, যারা চান যে আপনার পরিচিত বা আপনি বা আপনার সন্তান বা আপনার ছোট ভাই বোন কাউকে অনেক বেশি স্কিলড করবেন, তাহলে অবশ্যই এনলাইটনিংয়ের সাথে আপনারা সময় ব্যয় করেন। এনলাইটনিংয়ে আপনার সন্তানের জন্য কিছু টাকা ব্যয় করেন, দেখবেন যে লাখো লাখো টাকা ব্যয় করা থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন, এবং 11 বছর পরে সে যেটা করবে সেটা এনলাইটনিং 2 বছরে সেটা করতে পারবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের সবার জন্য দোয়া করবেন, যেন আমি সততার উপরে কাজ করতে পারি, সততা বজায় রেখে মানুষকে সেবা দিতে পারি এবং বাংলাদেশে একটি এক্সাম্পল তৈরি করতে পারি, যেটা অনেক দিন ধরে মানুষ করছে, সেটা অল্প দিনে সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।